হামের প্রাদুর্ভাবে বাড়ছে শিশুর প্রাণহানি। 7 জেলায় ছড়িয়েছে ব্যাপক হারে, ঠেকাতে পদক্ষেপ নেওয়ার দাবি স্বাস্থ্যমন্ত্রীর। এবং দ্বিগুণ চাহিদা মেটাতে হিমশিম পাম্প মালিকদের। সরবরাহ স্বাভাবিক রাখতেও পড়তে হচ্ছে চ্যালেঞ্জে, প্রশাসনকে কঠোর হওয়ার তাগিদ। স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে অন্তত 7 জেলায় বড় আকারে ছড়িয়ে পড়েছে হামের সংক্রমণ। রোগীর চাপে অনেক হাসপাতালে দেখা দিয়েছে শয্যা সংকট। দ্রুত ব্যবস্থা না নিলে শিশুদের জন্য ঝুঁকি আরও বাড়তে পারে। উদ্বেগজনক হারে হামের সংক্রমণ বাড়ায় আতঙ্কিত শিশুদের অভিভাবকরা। ময়মনসিংহের মিনারা টানা 5 দিন ধরে ভুগছে হাম রুবেলা ভাইরাসের সংক্রমণে জ্বর ও ঠান্ডায়। শ্বাসকষ্ট কমলেও কাটেনি শঙ্কা। গৌরীপুরের শিশু রাশেদুল ইসলাম কয়েকদিন আশঙ্কাজনক অবস্থায় থাকার পর রবিবার থেকে তার অবস্থার কিছুটা উন্নতি হয়। তবে রাশেদুলের পরিবারের পুরো ঈদই এবার মাটি হয়ে গেছে। যে সতর্ক থাকবেন, যে যাতে এই বাচ্চাগুলা নিয়ে যাতে বাহিরে না যান, এদের জন্য আঙ্গিরে ওয়ার্ডে দিয়ে দিচ্ছে। ধারণ ক্ষমতার চেয়ে কয়েকগুণ বেশি রোগী হওয়ায় এক বিছানায় একাধিক শিশুকে চিকিৎসা নিতে হচ্ছে। চিকিৎসা ভালো হয়েছে, চিকিৎসা ডাক্তারে ভালোভাবে পরামর্শ দিতেছে, চিকিৎসা পাইতেছে, ওষুধ খাওয়াইতেছে, আল্লাহর রহমতে একটু সুস্থ হয়েছে। জ্বর ছিল প্রচুর, এখন জ্বরটা নাই, আর প্রস্রাব আটকে গেছিল। প্রথম জ্বর থেকে পরে হাম বেরোয়, পরে মেডিকেল নিয়ে আসি। পরিস্থিতি সামাল দিতে হাসপাতাল কর্তৃপক্ষ 3টি মেডিকেল টিম গঠন করেছে, চালু করেছে বিশেষ হাম কর্নার। ক্রিটিক্যাল কেসগুলোই আমাদের এখানে সবসময় ভর্তি হয়। সুতরাং ক্রিটিক্যাল কেসের ক্ষেত্রে আমরা মৃত্যুহারকে খুব অস্বাভাবিক এটাকে বলতে পারছি না। এদিকে একদিনের ব্যবধানে উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেলে ভর্তি হয়েছে 50 শিশু, আর লক্ষণ নিয়ে ভর্তি রয়েছে 280 জন। এর মধ্যে হাম চিহ্নিত হয়েছে 28 জনের। চিকিৎসা নিচ্ছে ধারণ ক্ষমতার 3 গুণ বেশি রোগী। আইসোলেশন ওয়ার্ডে সংকুলান না হওয়ায় চিকিৎসা দিতে হচ্ছে সাধারণ শিশু ওয়ার্ডে। হামের উপসর্গ নিয়ে 29 জন মারা গেছে রাজশাহী মেডিকেলে। এছাড়া অন্যান্য হাসপাতালে চিকিৎসা নিচ্ছে অন্তত 500 জন। মিজেলসের যে ভ্যাকসিন, সেই ভ্যাকসিন ক্রয়ের যে জটিলতা তখনকার ইন্টেরিয়াম গভর্নমেন্টের সময় হয়েছিল, সেই কারণেই কিন্তু এখন অনেকেই সন্দেহ করছেন সেই সমস্যার কারণেই আজকে হয়তোবা এই মিজেলসের প্রাদুর্ভাবটি দেখা দিয়েছে। অনেক পেশেন্ট অপেক্ষমান থাকা অবস্থায় কিন্তু অনাকাঙ্ক্ষিতভাবে খারাপ পরিণতির শিকার হয়। তারপরে আমাদের যে সীমিত জনবল, এই জনবল নিয়ে আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি এবং এই চেষ্টা জারি থাকবে। আমরা এই হসপিটালে সর্বোচ্চ সেবা দেওয়ার জন্য বদ্ধপরিকর। টিকাদান কর্মসূচির স্থবিরতায় শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ায় দেখা দিয়েছে প্রাদুর্ভাব। হাম ছড়িয়েছে চাঁপাইনবাবগঞ্জ, নাটোর ও যশোরেও। 3 মাসে চিকিৎসা নিয়েছে 6 শতাধিক শিশু। জান্নাত সাথী, ডিবিসি নিউজ ডেস্ক। হামের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় সরকারের সজাগ দৃষ্টি রয়েছে। এ ব্যাপারে সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। জানিয়েছেন সরকার 604 কোটি টাকার হাম সহ 6 রোগের টিকা আনার জন্য বরাদ্দ দিয়েছে। সচিবালয়ে স্বাস্থ্য খাতের সংকট এবং সমাধান নিয়ে আলোচনা হয়েছে মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে, পরে তিনি ব্রিফ করেন। বাংলাদেশের স্বাস্থ্য খাতে যুক্তরাষ্ট্র সব ধরনের সহায়তা করবে। কিভাবে ওনারা সহযোগিতা করতে পারেন, আমরা আমাদের পক্ষ থেকে মিউচুয়াল বেনিফিটের ভিত্তিতে কি হেল্প করতে পারি, এটাকে একটা রিকনসাইলমেন্ট করার জন্য 5 মেম্বার্স একটা ওয়ার্কিং গ্রুপ তৈরি করা হবে খুব শীঘ্র। আমাদের সঙ্গে সরাসরি অতিথি হিসেবে যুক্ত হয়েছেন সংক্রামক রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার বেনজির আহমেদ। অধ্যাপক বেনজির আহমেদ, আপনাকে স্বাগত জানাই। একটা তথ্য যেটা জানা যাচ্ছে যে 8 বছর ধরে টিকা বন্ধ, হামের টিকা দেয়া কর্মসূচি বন্ধ, আসলে কি সত্যি কিনা? যদি সত্যি হয়ে থাকে, কেন? হাম তো নির্মূল হয়নি দেশ থেকে। না, আসলে এই তথ্যটা সঠিক না। মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন, কিন্তু তার সূত্রটা কি, কে তাকে ব্রিফ করলো সেটা একটা বিষয়। আসলে হামের টিকা এইভাবে কখনো বন্ধ হয়নি। 8 বছর তো নয়ই, গত বছরও টিকা হয়েছে, তার আগের বছরও টিকা হয়েছে। তবে যেটা বিষয় সেটা হলো অন্তর্বর্তীকালীন সরকারের সময় থেকে আমাদের টিকার হার কিছু কমে গেছে, এবং তারও আগে কোভিডের সময় আমাদের টিকা দান ক্ষতিগ্রস্ত হয়েছে। এই দুটোর ইম্প্যাক্ট পড়েছে, কিন্তু 8 বছর থেকে টিকা নেই এই তথ্যটি বস্তুনিষ্ঠ নয়। তাহলে এরকম তথ্যই বা দিবে কেন? কারণ মানুষ তো বিভ্রান্ত হচ্ছে। না, এটা সঠিক হয়নি, এটার ব্যাখ্যা দিলে ভালো হয়, তাহলে জনমনে বিভ্রান্তিটা দূর হবে। আমি যদি ইমিডিয়েট পাস্টের কথা চিন্তা করি, যে অন্তর্বর্তী সরকারের সময়ে এই টিকাদান
দেয়াটা কিছুটা ব্যাঘাত হয়েছে, অনেক কিছু কেনা যায়নি, সেটা কি অর্থ সংকট বলে আপনার মনে হয়? শুধু অর্থ সংকট না, এটা একটা নীতিগত সিদ্ধান্ত হয়েছিল। সেটা হলো যে আমাদের যে অপারেশন প্ল্যান বা সেক্টর ওয়াইড প্রোগ্রাম, যেটা 5th HPNSP হওয়ার কথা ছিল, সেইটা সিদ্ধান্ত হয় যে আর HPNSP করা হবে না। এইটা করতে যে এর বিকল্প ব্যবস্থাটা ঠিক না করেই ওটা বন্ধ করে দেওয়া হয়। তার ফলে সত্যিকার অর্থে আমাদের জনস্বাস্থ্যের যত কর্মসূচি আছে সব কর্মসূচিগুলো ব্যাঘাত হয়েছে। সেখানে টিকা দান বা ইপিআই কর্মসূচি, যেটা যক্ষা, কালাজ্বর, ম্যালেরিয়া, প্রত্যেকটা কর্মসূচি ক্ষতিগ্রস্ত হয়েছে। হাম রোগটার ব্যাপারে একটু জানতে চাই, যে বাচ্চাদের উপরে যেভাবে হামটা সংক্রমিত হয়, সঙ্গে সঙ্গে আবার অনেকগুলো বাচ্চা মারাও যাচ্ছে, এত মানে কঠিন পর্যায়ে চলে যায় কেন এই রোগটা? হাম অত্যন্ত একটা মারাত্মক ভাইরাল রোগ। হাম দুটো এর দিক আছে, খারাপ দিক। একটা হলো অত্যন্ত ছোঁয়াচে, যে এটা খুব দ্রুত ছড়ায়, অসংখ্য লোকের মধ্যে ছড়ায়। যেরকম একটা হিসাব আমাদের এরকম যে একটা বাচ্চা আক্রান্ত হলে আপনি ধরে নিতে পারেন 18টা বাচ্চা আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকে। এটা হলো এক। 2 নম্বর হলো হাম মারাত্মক শারীরিক প্রতিক্রিয়া সৃষ্টি করে, যার ফলে আমাদের শরীরের প্রতিরোধ ক্ষমতাটাও কমিয়ে দেয়। কমিয়ে দেওয়ার ফলে অন্যান্য যে জীবাণু আছে সেই জীবাণুগুলো আমাদের শরীরকে আক্রান্ত করে, বাচ্চাদের আক্রান্ত করে, এবং সেখানে নিউমোনিয়া হতে পারে। নিউমোনিয়া আপনি জানেন যে এমনি মারাত্মক রোগ, আর এটা যদি ছোট বাচ্চার হয় তাদের তো খারাপ অবস্থা তৈরি করে। তাদের সেই লাংস যদি আবার একটু কনসলিডেট হয়ে যায়, তাহলে তাদের আর নিঃশ্বাস নেওয়ার মতো অবস্থা থাকে না, এবং অনেক ক্ষেত্রে মৃত্যুও ঘটে। এছাড়াও হাম তো শুধু শিশু না, মানে বড়দের ক্ষেত্রেও তো হতে পারে। মূলত শিশুদের, বড়দের ক্ষেত্রে কম হয়। বড়দের ক্ষেত্রে আমাদের সাবক্লিনিক্যাল ইনফেকশন টিকা, আমাদের দেশে তো সেই ধরেন 1990-89 সাল থেকে যে টিকা চলছে, ইপিআই কর্মসূচি, তাতে হামের টিকা ক্রমাগতভাবে দেয়া আসা হয়েছে। তার মানে এরপরে যাদের জন্ম হয়েছে তারা সবাই হামের টিকা পেয়েছেন। এছাড়াও সাবক্লিনিক্যাল ইনফেকশন হয়, সেটা থেকেও প্রতিরোধ ক্ষমতা জন্মায়। সুতরাং বড় বয়সে আমরা ওইভাবে হামকে দেখি না। মানে এমনিতে ওই যেই সহযোগিতার কথা বলেছি বা যে অর্থ সংকটের কথা বলেছি, WHO থেকে কি সহযোগিতার পরিমাণটা কমেছে কিনা? এইসব টিকার ক্ষেত্রে তো তারা বেশ সহায়তা করতো এক সময়। হ্যাঁ, দুর্ভাগ্যজনকভাবে WHO থেকেও ওই সহায়তা কমেছে নানা ধরনের। কারণ হলো আপনি জানেন যে ট্রাম্প WHO তে টাকা বন্ধ করে দিয়েছে একদম, এবং অন্যান্য যে দেশগুলো আছে, ইউরোপিয়ান কান্ট্রিগুলো, তারাও এই স্বাস্থ্য খাতে যে সহায়তা সেগুলো কমিয়ে দিয়েছে। সব মিলিয়ে বিশেষ করে বাংলাদেশে আমরা উভয় সংকটে আছি। একটা হলো যে স্থানীয় সিদ্ধান্ত ওপি বন্ধ করার, আর একটা হচ্ছে আন্তর্জাতিক পরিস্থিতি। হাম নিয়ে একটা কথা বলতে চাই শেষ করার আগে, সেটা হচ্ছে হামের যে বর্তমান পরিস্থিতি, সেটাকে একটা মহামারী ঘোষণা করা দরকার সরকারের, এবং সেই মহামারী মোকাবেলা করার জন্য আপৎকালীন কর্মপরিকল্পনা করে, এটা শুধু টিকার জন্য বসে থাকলে চলবে না। এখন যারা আক্রান্ত হয়েছে তাদের যাতে মৃত্যু না হয়, তার জন্য ন্যাশনাল গাইডলাইন বানানো, ডাক্তারদের ওরিয়েন্টেশন করা, বিভিন্ন লজিস্টিক প্রকিউর করা, স্পেশাল বরাদ্দ দেওয়া, এটা একটা জরুরি অবস্থা হিসেবে বিবেচনা করে এই ব্যবস্থাগুলো নেওয়া দরকার। অনেক ধন্যবাদ আপনাকে অধ্যাপক বেনজির আহমেদ, আমাদেরকে সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। সারা দেশে জ্বালানি তেলের চাহিদা স্বাভাবিক সময়ের চেয়ে দ্বিগুণ বেড়ে গেছে বলে জানিয়েছে বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন। সংগঠনটির সভাপতির দাবি, মানুষের মধ্যে অহেতুক আতঙ্ক বা প্যানিক বাইং এবং কালোবাজারির কারণে এই সংকট ঘনীভূত হচ্ছে। আর বিশেষজ্ঞরা বলছেন যে এই পরিস্থিতি সামাল দিতে প্রশাসনিক কঠোরতা এবং জ্বালানি সাশ্রয়ী পদক্ষেপের বিকল্প নেই। সরকারের পক্ষ থেকে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুদ থাকার কথা জানানো হলেও বাস্তব চিত্র ভিন্ন। রাজধানীসহ দেশের বিভিন্ন পাম্পে তেল নিতে আসা যানবাহনের দীর্ঘ সারি এখন নিত্যদিনের দৃশ্য। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও চাহিদা মতো তেল না পাওয়ায় ক্ষুব্ধ গ্রাহকরা। ফুল ট্যাঙ্কি হইলে আমার 15 দিন 16 দিন চলে যায়, এখন তো দিচ্ছে না। এখন এই ভোগান্তি, মানে আবার শেষ হয়ে যাবে, আবার এই যে একটা টাইম ওয়েস্টেজ হচ্ছে। কোথাও আমি পাচ্ছি না, পুরোটা লাইন আমার রিজার্ভে, আমি কিভাবে চিটং যাব?
তেলটা না দিলে। তবে পেট্রোল পাম্প মালিকদের দাবি, এই সংকটের মূলে রয়েছে সাধারণ মানুষের অতিরিক্ত জ্বালানি কেনার প্রবণতা। প্রয়োজন না থাকলেও অনেকে বাড়তি তেল মজুত করছেন, যার ফলে সরবরাহে টান পড়ছে। তো সরকারের একটা জিনিস বুঝতে হবে, আপনি সরকারের কাছে তেল আছে, এই তেলটা যদি কতদিনের আছে ধরে নেন আপনি 2 মাসের তেল আছে। এখন এই 2 মাসের তেল যদি এই বর্তমান যে চাহিদা, এই চাহিদা অনুযায়ী যদি যার যা খুশি দেন, তাহলে ভাই 8 থেকে 10 দিনে শেষ হয়ে যাবে। অভিযোগ উঠেছে, এক শ্রেণীর অসাধু চক্র পাম্প থেকে বাড়তি তেল সংগ্রহ করে খোলা বাজারে চড়া দামে বিক্রি করছে। 9 থেকে 10 ঘন্টা সিরিয়ালে দাঁড়িয়ে তেল না পাওয়ার অভিযোগও পুরোপুরি সত্য নয়, এমনটাই বলছেন পাম্প মালিকরা। প্যানিকবামটা হয়েছে, কিছু কিছু গুজব ছড়ানো হয়েছে। আপনি গিয়ে বলেন, তখন দেখবেন যে বলবে আমি আজকে 4 ঘন্টা 5 ঘন্টা যাবত লাইনে দাঁড়ায় আছি, অথচ আমার পাম্পে 8টার পরে গিয়ে লাইনে দাঁড়ায়, আমি 9টার সময় খুলি। প্রতিটা পাম্পের সামনে লাইনে গিয়ে জিজ্ঞেস করবেন, বলবে 7 ঘন্টা 8 ঘন্টা দাঁড়ায় আছে। সম্পূর্ণ মিথ্যা কথা। সংকট সমাধানে জ্বালানি তেলের মজুত বাড়ানোর পাশাপাশি মানুষের মধ্যে সচেতনতা তৈরি এবং কালোবাজারি নিয়ন্ত্রণে কঠোর হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। লোকরা যদি সত্যিকার অর্থে প্যানিকড হয়ে থাকে, তাহলে আমি সর্বোচ্চ উচ্চ লেভেলে আমার কিছু কিছু পদক্ষেপ নেওয়া উচিত। ইভেন প্রাইম মিনিস্টারও যদি দরকার হয় জনগণকে বোঝাক যে আমরা এই করছি, এই আপনার কোনো সমস্যা নেই, আপনি নর্মাল যা তেল নেন সেটুকু নেন, সমস্যায় পড়বেন না। আমরা লক্ষ্য করছি যে কিছু অনিয়ম ঢুকে গেছে, এর মধ্যে কিছু দুর্নীতি ঢুকে গেছে। এই দুর্নীতিটাকে অবশ্যই কঠোর হস্তে দমন করতে হবে। জ্বালানি সাশ্রয়ে সরকারি গাড়িতে তেলের ব্যবহার কমানো এবং করোনাকালের মতো স্বল্প পরিসরে হোম অফিস চালুর পরামর্শও দিয়েছেন তিনি। সরকার, আধা সরকারি, স্বায়ত্তশাসিত এইসব সব জায়গায় যদি লিমিট করে দেওয়া হয় যে 1 মাসের জন্য তারা অর্ধেক ব্যবহার করবে। ইউসুফ রানা, ডিবিসি নিউজ, ঢাকা। আগামী 2 মাসের জন্য রাশিয়া থেকে 6 লাখ মেট্রিক টন তেল আনতে যুক্তরাষ্ট্রকে চিঠি দিয়েছে সরকার। সোমবার সচিবালয়ে বিদ্যুৎ এবং জ্বালানি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী এই তথ্য জানিয়েছেন। বলেছেন, দেশে জ্বালানির পর্যাপ্ত মজুদ থাকার পরেও কালোবাজারি করে সংকট তৈরি করেছে কেউ কেউ। সরকার এ পর্যন্ত অবৈধ মজুত করা 2,08,650 মেট্রিক টন তেল উদ্ধার করেছে। এ পর্যন্ত 2 দফায় ভারত থেকে 22,000 মেট্রিক টন ডিজেল এসেছে, আরও আসবে 60,000 মেট্রিক টন। এর মধ্যে 30শে মার্চ এবং 3রা এপ্রিল দুটি কার্গোর মাধ্যমে 54,600 মেট্রিক টন জ্বালানি তেল আসবে। এরপর এপ্রিলে আসবে আরও 1,50,000 মেট্রিক টন। শঙ্কিত হওয়ার কিছু নেই বলেও আশ্বাস দেন তিনি। 63% হচ্ছে আমার চাহিদা ডিজেলের। আপনি একটা সিঙ্গেল উদাহরণও বোধহয় দেখাতে পারবেন না যেখানে ডিজেলের কোনো ক্রাইসিস আছে। অকটেনের ক্ষেত্রে যেটা হচ্ছে, এটা একটা মনস্তাত্ত্বিক সমস্যা। মানে যুদ্ধের পরপরই অনেক বেশি বিক্রয় হয়েছে, সেটাকে অ্যাডজাস্ট করে আমরা, যেহেতু আমরা একটা লক্ষ্যমাত্রা ঠিক করেছি যে আমরা মার্চ মাস থেকে কম দেব না, সে কারণে এই ইয়েটা হয়েছে। ডিবিসি নির্বাচিত সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গে থাকবেন।